বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, স্বৈরাচার দোসরদের পুনর্বাসন করতে দেয়া হবে না এনসিপি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, তারেক রহমান ঐক্য ধরে রাখার আহ্বান। একক মালিকানায় একাধিক গণমাধ্যম নয়, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ সংস্কার কমিশনের। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন, ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা বনরক্ষীদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সেনাবাহিনীর বিরুদ্ধে নাগরিক পার্টির অবস্থান নেই, বরং আওয়ামী লীগের পুনর্বাসনের বিরোধী দলটি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় জাতীয় নাগরিক পার্টি। রাজধানী শাহবাগের জাদুঘরের সামনে বিকেলে কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মহানগর দক্ষিণের এই প্রতিবাদ সভায় হাসনাত বলেন, এদেশের রাজনীতি পরিচালিত হবে রাজনীতিবিদদের হাত ধরে। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল বিএনপি, জামায়াতও আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদের কেন্দ্রীয় নেতাদের হারিয়েছে। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচার 7 মাসেও সম্পন্ন না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশ ঝুঁকির মধ্যে পড়েছে। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধে দ্রুত তাদের বিচার শুরু করার আহ্বান জানান। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের খোঁজ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে ইনস্টিটিউশন করবেন না। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো পরিকল্পনা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে জাতীয় নাগরিক পার্টির লালবাগ জোনের ইফতারের যোগ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল 1/11 বন্দোবস্ত থেকে। দেশের নতুন আর কখনো 1/11 হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে নয়, বরং প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। এর মধ্যে যারা গুম খুন হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড়া করাতে হবে, কিন্তু যারা এর সাথে জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দোষরা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয়, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, যে কোনো উপায়ে সেই ঐক্য ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতিবিদদের সম্মানে শনিবার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক 12 দলীয় জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের ফেসিবাদী সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তাই 2 বছর আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি। মতপথের ভিন্নতা থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যেই ঐক্যকে নিয়ে আমরা
স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্ক নিয়ে কথা বলেন তারেক রহমান। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। সুন্দরভাবে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। সেই সাথে জনপ্রত্যাশা অনুযায়ী ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা সরকারের কর্মপরিকল্পনা হওয়া উচিত নয়। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। এতে অংশ নেন দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অংশ। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর ঐক্যমত্য কমিশনের সুপারিশমালায় রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপাঙ্ক্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। ঐক্যমত্য কমিশনে আগামীকাল দলের পক্ষ থেকে সুপারিশমালা দেওয়া হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের গণমাধ্যম সংকটের মধ্যে পড়ে আছে, তাই এই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকতা সুরক্ষা আইন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন, এক প্রতিষ্ঠানের একটিমাত্র গণমাধ্যমের মালিকানা এবং সংবাদপত্রের ওপর কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়া সহ 20টি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো তিনি দ্রুত করতে চান। হাসান জাবেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশের নানা দিক তুলে ধরেন কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান, 1400 ব্যক্তির মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলেন, গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়নি এবং বিনিয়োগের উৎস ঘোষণা করা হয়নি। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে
তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া, এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এটা করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন, অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার, আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে সাংবাদিকতা করার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেয়া এবং দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করা। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে, আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমে ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটাও ওই গণমাধ্যম কমিশন করবে। তিনি আরও বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জানান, সর্বোচ্চ 52টি দৈনিক পত্রিকার মোট 10 লাখ কপি একদিনে বিক্রি হয়, যা সরকারি হিসেবের চেয়ে অনেক কম। 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করেই সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে তারা নন। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 400 আসনে সরাসরি ভোট হতে হবে। 10 মাসে সংস্কার করেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মত দেন তিনি। ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে চেয়ারম্যানের যে নির্বাচিত হওয়াটা, এটা আমাদের খুবই খারাপ অভিজ্ঞতা। আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি, কারণ আমাদের দেশ খুবই ছোট দেশ। আমরা বলছি 4 ওপেন ইলেকশন হবে, হ্যাঁ 400 আসন হবে। প্রেসিডেন্ট ক্ষমা কোন করতে ব্যক্তির ব্যাপারে জড়িত বিষয়ে প্রেসিডেন্ট ক্ষমার অধিকারী থাকা উচিত না। ইসলাম ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা ক্ষমতার লোভে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের উচিত মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখে শিক্ষা নেয়া। বিএনপি জামায়াতের উচিত আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেয়া। আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগের মতোই পতন হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে ও গণহত্যার বিচার করতে ব্যর্থ হয়েছেন নাহিদ ইসলাম বলে মন্তব্য করেন রাশেদ খান। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির মতামত কি হবে সে বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হবার ন্যূনতম বয়স 16 বছর করার পক্ষে মত দিচ্ছে দলটি। কাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের ওপর নিজেদের মতামত জমা দেওয়া হবে বলেও জানান তিনি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও উল্লেখ করেন সারওয়ার তুষার। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যে আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরাও কিন্তু
শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বিগত সরকারের সময়ে বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল, যার ফলে ঋণের পরিমাণ বেড়ে গেছে। তাই বাস্তবতার উপর ভিত্তি করে বাজেট প্রণয়ন করা উচিত বলে মনে করেন তিনি। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ের রাজস্ব সংগ্রহ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বাজেটের আকার যে পরিমাণ করা হয় সেটা বাস্তবায়ন হয় না, ফলে ঘাটতির পরিমাণ বেড়ে যায়। তাই রাজস্ব সংগ্রহের সক্ষমতা অনুযায়ী বাজেটের আকার করা উচিত। ভবিষ্যতে আর অফলাইনে রিটার্ন নেওয়া হবে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এনবিআরের কার্যক্রম ডিজিটালাইজড করা শুরু হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধুমাত্র এনবিআরের একার পক্ষে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয় জানিয়ে বক্তারা আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দেন। আমরা ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অ্যাগ্রেসিভও হয়ে গেছি। এই যে যেটা বললাম, বাড়াও বাড়াও বাড়াও, এই করতে করতে অনেক জায়গায় কিন্তু আমাদের বিজনেস পিপলরা কমপ্লেন করছে, আমাদের ফরেন ইনভেস্টররা কমপ্লেন করছে যে আমাদের ট্যাক্স রেজিমটা অনেক অনেক বেশি রিগ্রেসিভ হয়ে গেছে, এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ এলেই সবার মনে এক ধরনের বিশেষ আনন্দ অনুভূত হয়, আর এই আনন্দে বিশেষ ভূমিকা পালন করে শিশুদের নতুন পোশাক। রমজানের শেষ দিকে শপিং মলগুলো এখন ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখর, আর সময়ের সাথে সাথে শিশুদের পোশাকেও এসেছে ভিন্নতা ও নতুনত্ব। সাদরিনা খন্দকারের রিপোর্ট। একটি পরিবারে আনন্দ, হাসি, উচ্ছ্বাস, ভালো লাগার কেন্দ্রে থাকে শিশুরা। খাবার, যত্ন আত্মীতে তাদেরকে এগিয়ে রাখেন অভিভাবকরা। ঈদ ছাড়াও সাধ্যমতো সবচেয়ে ভালো আর আরামদায়ক পোশাক দেওয়া হয় শিশুদের। আমার পছন্দ ঈদের পাঞ্জাবি, আর আমি কিনেছি ঈদের প্যান্ট। এবার ঈদে আমি একটা শাড়ি নিয়েছি, আর এখানে যে মাত্র আসলাম, এবার দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে সেটাই নিব। ঈদে নতুন পোশাকের তালিকায় শীর্ষ থাকে শিশুদের পোশাক। ঈদ মানে আনন্দ, তাই ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে শিশু কিশোরদের মন মতো পছন্দ মতো পোশাকের সন্ধানে এই শপিং মল থেকে সেই শপিং মলে ছুটছেন বাবা মা, অভিভাবকরা। ঈদে আনন্দ করতে অনেক ভালো লাগে। 2-3টা টপস কিনেছি, আর যেগুলি আমি পার্টি ফ্রক ওগুলি আমি কিনবো না। পরিবারের ছোট্ট সদস্যের জন্য কেনাকাটার উচ্ছ্বাস অন্যরকম বলে জানান অনেকে। নিজের জন্য আসলে কিছুই কেনা হয়নি, কবে কিনবো জানি না, বাচ্চার জন্য কেনা হয়েছে। আমরা তো বড় হয়ে গেছি, আমাদের তো আসলে ঈদের বিষয়টা ওদেরকে দেখেই মনে হয় যে হ্যাঁ ঈদ বা একটা উৎসব। এবারের ঈদে শিশুদের পোশাকে এসেছে নতুনত্ব, রং, ডিজাইন এবং আধুনিকতার ছোঁয়া বলে জানান ব্যবসায়ীরা। মেয়েদের জন্য 3 পিস লেহেঙ্গা, পার্টি ফ্রক, গাগরাচুরি, সালোয়ার কামিজ, এবং ছেলেদের জন্য কাপড়ি সেট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে। মানে কটন বেস কিছু তারা মানে কাস্টমাররা এটা মানে সবসময় নিয়ে থাকেন। তো এবার আমরা একইভাবে মানে সর্বোচ্চ বেস্টটাই মানে কাস্টমার জন্য মানে আনার চেষ্টা করছি। শিশুদের রঙিন আনন্দে মা বাবার আনন্দ বেড়ে যায়। ঈদ হয়ে ওঠে অনাবিল আনন্দের দিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে ঈদ কেনাকাটায় শপিং মলগুলোর থেকে ফুটপাতের দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। দরদাম করে সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য ফুটপাতকেই প্রাধান্য দিচ্ছেন নিম্ন আয়ের, এমনকি মধ্যবিত্ত ক্রেতারাও, জানাচ্ছেন আরাফাত ইসলাম।
রাজধানীর নিউ মার্কেট থেকে শুরু করে নীলক্ষেত সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড পর্যন্ত ফুটপাতে শত শত দোকান। এসব দোকানে নারী পুরুষ শিশুদের পোশাক থেকে শুরু করে বেল্ট, জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ নানান বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পছন্দের পোশাক কিনতে ভ্রাম্যমাণ এসব দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাদের আকর্ষণ করতে হকাররাও হাঁক ছাড়ছেন নানা ছন্দে। স্বাদ আর সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার থেকে অনেক বেশি চাইতেছে, তারপর দামাদামি করার পর দেখা যাচ্ছে অর্ধেক দাম ছেড়ে দিতেছে। সবাই তো কেনাকাটা কম বেশ করে, মধ্যবিত্ত আপনার বড় লোকরাও আছে, আমরা তো মধ্যবিত্ত, আমাদের মনে হয় দামটা কমে গেলে ভালো হতো সবকিছুর। এইবারকার জন্য একটু দাম বেশি, অল্প কিছু বেশি প্রত্যেকবারের হচ্ছে। তো আমাদের জন্য মোটামুটি এবার ঈদযাত্রা অনেকটাই ভালো, কেনাকাটা করছে অনেকগুলা, তো কিনতে পেরে গিয়ে দোকানে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। ক্রেতা উপস্থিতি থাকলেও বিগত বছরের তুলনায় বিক্রি তুলনামূলক কম বলে আক্ষেপ বিক্রেতাদের। আমাদের প্রথমে খুব খারাপ গেছিল, এখন ইনশাল্লাহ কালকে বাচ্চাকেনা ভালো হয়েছে, সামনে যদি এভাবে হয় ইনশাল্লাহ আমাদের সেল ভালো হবে। কয়েকদিন তো ছিল না, ইনশাল্লাহ গতকালকে শুক্রবার ভালো বেচা কিনা হয়েছে। ঈদের ব্যবসা মোটামুটি আছে ভাই, আগের বছরের তুলনায় এই বছর কাস্টমারটা অনেকই কম, বেশি একটা নাই। যে ছিনতাই ডাকাতি এটা সেটা হইতেছে, এই ভয়তে মনে করেন আর কেউ আইতেছে। কিন্তু এই বছর বেচা কিনি আমাদের গতকালকে থেকে হইতেছে, আজকে যে রকম পরিবেশ দেখতেছি মানে আজকে বেচা কিনি মোটামুটি ভালো হবে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, স্বৈরাচার দোসরদের পুনর্বাসন করতে দেয়া হবে না এনসিপি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, তারেক রহমান ঐক্য ধরে রাখার আহ্বান। একক মালিকানায় একাধিক গণমাধ্যম নয়, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ সংস্কার কমিশনের। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন, ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা বনরক্ষীদের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।